ওকে, আবার আমরা চলে যাব আমাদের ওয়ার্ড প্রসেসিং 4 এ। তো ওয়ার্ড প্রসেসিং এর 4 এর যে লেকচারটা আজকে আমরা একটু দেখব সেটা হচ্ছে আহ, আমরা হয়তো দেখতে পাচ্ছি সবাই একটুখানি যে আমাদের এস্টিমেশন অফ ব্লিচিং ইফেক্ট এন্ড মার্সারাইজেশন, ব্লিচিং এন্ড মার্সারাইজেশন ইফেক্ট এস্টিমেট করব আমরা, সেটাই আজকে আমরা একটু দেখব। সো লেটস স্টার্ট অ্যাবাউট দ্য এস্টিমেশন অফ ব্লিচিং এন্ড মার্সারাইজেশন ইফেক্ট। তো আমরা সাধারণত ব্লিচিং পড়েছি এবং মার্সারাইজেশনও পড়েছি। সো এই দুটোর কিভাবে আমরা হয়েছে কিনা সেটা পড়বো এবং কিছু ব্লিচিং ফলস পড়বো। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এস্টিমেশন অফ ব্লিচিং ইফেক্ট। আমরা জানি যে ব্লিচিংটা কি, ব্লিচিংটা হচ্ছে যে ন্যাচারাল যে কালারটা আছে সেটাকে রিমুভ করার নামই হচ্ছে ব্লিচিং। তো এখন যে কথাটা হচ্ছে যে তাহলে এই যে আমার ব্লিচিংটা হয়েছে কি হয়নি সেটা আমরা কিভাবে দেখব? সেজন্য আমাদের দুটো মেথড রয়েছে। সেটা হচ্ছে একটা মেজার করার, মেজারমেন্ট অফ রিফ্লেক্টেন্স, অর্থাৎ রিফ্লেক্টেন্স মেজার করব। আর একটা হচ্ছে মেজারমেন্ট অফ কি আমাদের যে মেজারমেন্ট অফ হোয়াইটনেস, হোয়াইটনেস মেজার করব, তাই না? যেহেতু সাদা হবে। রিফ্লেক্টেন্স কি আমরা কি জানি যে কোনো ন্যাচারাল কালার না থাকলে যা আসবে তাই চলে যাবে, তাই রিফ্লেক্ট হবে। তো কি পরিমাণ রিফ্লেক্ট হচ্ছে সেটার উপর বেস করে একটা অ্যাসেসমেন্ট। আরেকটা হচ্ছে মেজারমেন্ট অফ হোয়াইটনেস, অর্থাৎ কি সাদা হবে, তাই না? আমরা সাদা দেখব, তাহলে ফেব্রিকটা কি পরিমাণ সাদা হয়েছে এবং কতদিন সেই সাদাটা থাকছে সেটা, permanency of whiteness or measurement of whiteness. So let's start about the measurement of reflectance. তো এই রিফ্লেক্টেন্সটা আমরা কিভাবে মেজার করব? যে বলা হচ্ছে যে when a fabric is bleached it is light reflecting capacity is increased and the reflectance of a bleached fabric can measure by the spectrometer or spectrophotometer. আমাদের ম্যাক্সিমাম ডাইং ল্যাবেই রয়েছে, ফ্যাক্টরিতে রয়েছে, ইউনিভার্সিটিতে রয়েছে। It can be measure light reflectance of a fabric and can give the reflectance curve. আমরা যদি পরের স্লাইডের চিত্রটা দেখি তাহলে প্রথম যে মেজারমেন্টস অফ রিফ্লেক্টেন্স সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। সো হোপফুলি এই ধরনের কার্ভটা তোমরা সবাই দেখেছো। ডাটা কালার স্পেকট্রোফটোমিটার তোমরা নাম শুনে থাকবে এবং দেখে থাকবে যে কালার ল্যাবে ইউজ করা হয় যে মেশিনটা, আমরা বলি না পাস ফেল, শেড মেজার করি, রেসিপি ক্যালকুলেশন করি ইত্যাদি। তো সেই মেশিনে আমরা কি করছি, ডাটা কালারে আমরা কি এই দুটো স্যাম্পলের যখন রিফ্লেক্টেন্স নিব, একটা ব্লেস স্যাম্পল একটা আনব্লেস স্যাম্পল, তখন আনব্লেসটা কি গ্রে স্যাম্পল, তাহলে সেটা লোয়ার হবে, আর যেটা ব্লেস সেটা উপরের দিকে যাবে। অর্থাৎ এখানে একটা স্পেসিফিক মান আছে, মান পাবো এরকম ভাবে। দেখো যে নন ব্লেসড রিফ্লেক্টেন্স পার্সেন্টেজ এবং ব্লেস রিফ্লেক্টেন্স পার্সেন্টেজ আমাকে এখানে দিবে কত ন্যানোমিটারে কত ভ্যালু আসছে। তো এই মেশিনের সাহায্যে যেটা রিফ্লেক্টেন্স আমরা মেজার করছি সেটা থেকেও আমরা বুঝতে পারবো যে আমার ফেব্রিকটা আলটিমেট ব্লিচ হয়েছে কিনা, অর্থাৎ কি পরিমাণ আলো রিফ্লেক্ট করছে। ওকে, এটা যত উপরে উঠবে তত ভালো, তত বেশি হয়েছে। পরের স্লাইড যদি আমরা দেখি যে কি বলছে, we see from above the chart of the reflectance of a scarred and non-scarred sample are increased in a small amount, and amount of hydrogen peroxide reflectance are increased and respectively, but we see that where difference in last experiment amount the hydrogen, দেখো আমরা যখন হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণ বাড়াবো কমাবো এটা তো ভেরি সিম্পল, যে আমাদের রিফ্লেক্টেন্সটা বেড়ে যাবে বা আমাদের ন্যাচারাল কালারটা ফুললি রিমুভ হবে। তো যখন ফুললি রিমুভ হবে তাহলে সেটা বেশি রিফ্লেক্টেন্স দিবে, সেটাই স্বাভাবিক। এই ছিল আমাদের প্রথমত রিফ্লেক্টেন্স মেজারমেন্ট মেথড। তো স্ট্যান্ডার্ড রেঞ্জ অফ রিফ্লেকশন সাধারণত কত হওয়া উচিত, কত হলে আমরা বুঝবো যে ওকে, যে বলা হচ্ছে রেঞ্জ অফ 90 to 40, 90 থেকে 94% রিফ্লেক্টেন্স ইজ পসিবল ইন হাই টেম্পারেচার, টেম্পারেচার ক্লিয়ার 120 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমরা বর্তমানে যেটা ইয়েতে করে থাকি, ওভেন হলে জিগার আর নিট হলে উইঞ্চ। ইন হাই টেম্পারেচার ব্লিচিং উই ক্যান গেট দ্য রেঞ্জ অফ ব্লিচিং এট হাই, অর্থাৎ 90 থেকে 94% কে আমরা রেঞ্জ ধরে নিচ্ছি, বা মোটামুটি 90-80 এর ঘরেই আমরা ধরে নিচ্ছি যে এটা হলেই আমরা বুঝবো যে আমাদের রিফ্লেক্টেন্সটা ঠিক আছে বা ফেব্রিকটা ব্লিচ হয়েছে। সো এটা ডিপেন্ড করছে এখান থেকে আমরা এই মানটা পাবো, যত উপরের দিকে যাবে 100% আস্তে আস্তে কমছে। ওকে, সো নাও সেকেন্ডলি যে মেজারমেন্ট অফ হোয়াইটনেস। তো এই হোয়াইটনেস মেজারমেন্টের ক্ষেত্রে সেটা আমরা যেটা মেজার করব সেটা হচ্ছে পার্মানেন্সি অফ দ্য হোয়াইটনেস, অর্থাৎ এই যে সাদাটা হলো এই সাদাটা কতদিন থাকছে। The degree of the whiteness of blaze could measure by 3 type: pure type, optimum white, permanent white. দেখো যে পিওর হোয়াইট, পিওর টাইপস মানে হয়েছে সেটা কোনো সমস্যা হচ্ছে না, অপটিমাম হোয়াইট কিছুদিন পর ইয়ে হয়ে যাচ্ছে, পার্মানেন্ট হোয়াইট সে কখনোই আর
ইয়েলো হবে না। আমাদের ফ্যাক্টরিতে একটা সমস্যা দেখা যায় সবসময় যে ফেনোলিক ইয়েলিং অর্থাৎ ইয়েলো হয়ে যায় বা এই ধরনের। সো বলা হচ্ছে যে ইন এ হাইপোক্লোরাইড ব্লিচিং এর ক্ষেত্রে যদি আমরা হাইপোক্লোরাইড দিয়ে ক্লোরামিন প্রোডিউস হয়েছে ডিস্ট্রয় দ্য হোয়াইটনেস, আমরা পড়েছি যে এই ক্লোরামিনের কি করে আমার কটনটাকে কি করবে ইয়েলো করে দিবে, আমরা হোয়াইট প্রসেসিং টেকনোলজি 1 এ পড়েছি সম্ভবত। এন্ড কন্টেইনস দ্য পার্মানেন্স অফ দ্য হোয়াইটনেস এন্ড অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট আমরা তখন ইউজ করে থাকি। তো যার কারণে আমরা সেটাকে কি করব, মোটামুটি বেল করে বা রোল করে রিফ্লেক্টেন্স অফ দ্য ব্লেস ফেব্রিক 7 ডেজ রেখে দিব এবং সেটা আমরা অবজার্ভ করব যে আলটিমেটলি সেই ফেব্রিকটা সাদা থাকছে নাকি। So every day we got more less or fixed value of the reflectance, we can comment that the permanent white effect has been obtained. দেখো মনে করো যে একটা স্যাম্পল ফেব্রিক আমরা কি করলাম, কিভাবে টেস্ট করব আর কি, যে কোন ধরনের অপটিমাম নাকি পিওর নাকি পার্মানেন্ট নাকি কি রকম। যে যদি এটা যদি পার্মানেন্ট আমরা 7 দিন অবজার্ভ করব, অর্থাৎ একটা রোলে 7 দিন অবজার্ভ করব, প্রতিদিন আমরা চেক করব রিফ্লেক্টেন্সে বা প্রতিদিন আমরা ভিজুয়ালি চেক করব যে এটার কালারটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। যদি সাদা থাকে তাহলে তো আমরা বুঝে যাব এটা পার্মানেন্ট, বা একদিন 2 দিন কয়দিন পর এটা কি হচ্ছে অবস্থা। এটা একটা উপায় আমাদের ইয়ে মেজার করার জন্য, রিফ্লেক্টেন্স অর্থাৎ ব্লিচিং যে হয়েছে সেটা ব্লিচিং ইফেক্ট মেজার করার জন্য। এরপরে আমরা একটু চলে আসব মার্সারাইজেশন। তো মার্সারাইজেশন ওয়েট প্রসেসিং টেকনোলজিতে তোমাদের ছিল 2 তে, সম্ভবত তোমরা পড়ো নাই বা পড়তে চাইছিলে না, এরকম কিছু একটা হবে যতদূর মনে পড়ে। তো যাই হোক, সেটা যদি না পড়া হয়ে থাকে পড়তে হবে। এস্টিমেশন অফ মার্সারাইজেশনটা কি, যে মার্সারাইজেশনটা হচ্ছে যখন আমরা কাস্টিক সোডা সলিউশনে আমাদের কটনটাকে কি করছি, ট্রিটমেন্ট করছি লো টেম্পারেচারে অথবা হাই টেম্পারেচারে, দুটোই হতে পারে, একটা টেনশন দিয়ে, তখন আমরা কি করছি কটনটাকে কাস্টিক সোডা সলিউশনে প্রায় 34% কাস্টিক সোডা সলিউশনে প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা কি করছি এটাকে ট্রিটমেন্ট করছি টেনশনে। যার কারণে কি হচ্ছে আমাদের ফেব্রিকটা লাস্টার হচ্ছে। লাস্টার হচ্ছে মানে কি, সেখান থেকে বেশি আলো প্রতিফলিত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মার্সারাইজেশন, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কাস্টিক সোডা ট্রিটমেন্ট করে এটা করা হয়। পরিবর্তনটা কি হয়, পরিবর্তনটা যেটা হয় যে কিডনি শেপ এ ধরনের কটনটা সাধারণত তখন কি এরকম রাউন্ড শেপ কটনে পরিণত হয়, অর্থাৎ গোলাকার কটন হয়। তাহলে এখানে যখন আলো পড়বে তখন তো সেটা এবড়ো থেবড়ো যেদিক সেদিক যাবে, কিন্তু এখানে যখন আলো পড়বে তো ওটা একটা সুষম রিফ্লেকশন হবে সব ক্ষেত্রে, কারণ সব দিকেই সমান। সো এটাই হচ্ছে আমাদের মার্সারাইজেশনের ফলাফল। তো এছাড়াও আরো কিছু ইফেক্ট রয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এস্টিমেশন অফ দ্য মার্সারাইজেশন ইফেক্ট, অর্থাৎ মার্সারাইজেশনটা কিরকম হবে বা এটা কি ভাবে আমরা মেজার করব, ইফেক্ট গুলি কি কি। সো the effect of the marginalization depends on the condition of the marginalization, কিভাবে করা হয়েছে hot নাকি cold. A quantitative assessment of the degree of marginalization carried out mainly 3 different ways, তিনটা variation in mercerized product, external experience and internal। দেখো প্রথমে কি ভেরিয়েশন ইন মার্সারাইজ প্রোডাক্ট কি হয়েছে, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স লাস্টার আলো বেড়েছে নাকি কমেছে, ইন্টারনাল অ্যাপিয়ারেন্স এক্স-রে ডায়াগ্রাম ইন্টারনালি কি কি চেঞ্জ হয়েছে, এগুলো আমরা জানতে পারি। ওকে, তো এখন কি কি টেস্ট আমাদের মার্সারাইজেশন হয়েছে কিনা সেটার জন্য রয়েছে, সেগুলো হচ্ছে যে ডিকনভলিউশন টেস্ট বা মাইক্রোস্কোপিক টেস্ট, ডিটারমিনেশন অফ সুইলিং ইন্ডেক্স, benzophorine test, sodium hydroxide spotting test, barium activity number, determination of luster, x-ray analysis, ঠিক সেম ভাবে যেরকম আমরা স্কারিং ইফেক্ট গুলো মেজার করেছিলাম ঠিক এখানে সেম, ইনফ্রারেড অ্যানালাইসিস, ব্রাইটনেস টেস্ট, ডাই অ্যাবজর্পশন টেস্ট, ইজি টেস্ট মেথড। তো চলো আমরা একটু দেখা শুরু করি আসলে কি কি টেস্টের মাধ্যমে আমরা সহজেই বলতে পারবো যে আমাদের মার্সারাইজেশনটা হয়েছে বা হয়নি। তার আগে একটু চেঞ্জ গুলো জেনে নেওয়া দরকার যে মার্সারাইজেশনের ফলে কি কি চেঞ্জ হয়। তো আমরা প্রথম থেকে যদি দেখি আমাদের ফাইবার লেভেলে, যে ফাইবার লেভেলে কি, যে সোয়েলিং অর্থাৎ তাড়াতাড়ি সোয়েল হবে, ক্রস সেকশনাল মরফোলজি চেঞ্জ, বিম শেপ টু রাউন্ড শেপ, যে সিমের বিচি থেকে রাউন্ড শেপের মতো হয়ে গেছে, শ্রিঙ্কেজ along with the longitudinal reduction, শ্রিঙ্কেজ হয়েছে অর্থাৎ কমে গেছে, শ্রিঙ্ক হয়েছে, যেটা ইয়ে ছিল অর্থাৎ অনিয়তাকার ছিল বা যেদিক সেদিক এবড়ো থেবড়ো ইরেগুলার ছিল সেটা রেগুলার হয়েছে, যে সেটাই যে বিন শেপ থেকে এরকম থেকে রাউন্ড শেপ হয়েছে। মলিকুলার লেভেল,
হাইড্রোজেন বন্ড রিঅ্যাডজাস্টমেন্ট, তার ভিতরে যে হাইড্রোজেন বন্ডগুলি ছিল সেগুলো রিঅ্যাডজাস্টমেন্ট হয়েছে। ওরিয়েন্টেশন অর প্যারালাইজেশন অফ দ্য মলিকুলার চেইনস অন অ্যামরফাস রিজিয়ন অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফাইবার লেন্থ। এখানেও আমার কি হচ্ছে যে ফাইবারের ওরিয়েন্টেশন গুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সোজা হচ্ছে। ওরিয়েন্টেশন অফ দ্য ক্রিস্টালাইনিটি ইন দ্য ডিরেকশন অফ দ্য ফাইবার, অর্থাৎ ফাইবারের ভিতরে কি ফাইব্রিল আছে, ছোট ছোট আরো ফাইব্রিল, সেগুলো কি হচ্ছে স্টেইটেন হচ্ছে। ইয়ানের ভিতরে ফাইবার স্টেইটেন হচ্ছে। ইনক্রিজ ক্রিস্টালাইনিটি, কি বাড়ছে? ক্রিস্টালাইনিটি বাড়ছে। দেখো ক্রিস্টালাইনিটি বাড়া মানে কি? সুসজ্জিত হওয়া, হ্যাঁ, সুসজ্জিত হওয়া। কেমিক্যাল চেঞ্জ, তাহলে তার ভিতরে কিন্তু গ্যাপ কমবে। কেমিক্যাল চেঞ্জ কি? ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন অফ হাইড্রোলাইসিস এন্ড অক্সিডেশন, যে সহজেই কি করছে? হাইড্রোলাইসিস অক্সিডেশন হচ্ছে। লিবারেশন অফ হিট ডিউরিং দ্য কাস্টিক ট্রিটমেন্ট, হিট উৎপন্ন করছে। ইনক্রিজ দ্য অ্যালকালি অ্যাবজর্পশন, ইনক্রিজ অ্যাবজর্পশন অফ আয়োডিন। এই চেঞ্জ গুলো হচ্ছে। তাহলে এই চেঞ্জ গুলোর উপর বেস করে আমরা কিন্তু আমাদের এটা করতে পারি। ফার্স্ট অফ অল ডিকনভলিউশন টেস্ট অর মাইক্রোস্কোপিক টেস্ট। কনভলিউশন মানে হচ্ছে প্যাচ, ওই যে গাছের গিট আছে না, গিট, তো সেই গাছের যে গিট সেরকম যদি কনভলিউশন থাকে, তো আমরা যদি নর্মালি দেখে থাকি যখন ফাইবারটা র থাকে তখন সেখানে আসলে সাধারণত অনেক প্রকার গিট হয়ে থাকে, যে এরকম গিট বা ফাইবার গুলো এরকম কুণ্ডলি পাকিয়ে থাকে। তো যখন মার্সারাইজেশন করা হয় সেটা সাধারণত এরকম স্ট্রেইট হয় আর কি। তো আমরা এই যে আমাদের যে ইয়ে আছে, মাইক্রোস্কোপ আছে, সেটার সাহায্যে সেটাই দেখবো যে আমার ফাইবারটা সোজা হলো কি হলো না। বলা হচ্ছে ইন দিস মেথড কটন hairs are cut in a large number of hair fragments 0.2 mm long and they are then mounted in a liquid paraffin আমরা দিব same refractive index এর অন মাইক্রোস্কোপিক স্লাইডের উপরে এখানে দিব আমরা যে ইয়ে কচু কচু ঘচু ইত্যাদি কেটেছিলাম। And then counted the proportion of the fragments are free twist and convolution during the mercerization. তো এখন তখন আমরা এখানে কি এখানে দেখব যে এটা কিরকম, এরকম কোনো কনভলিউশন আছে কিনা, বাইরে কোনো ফ্র্যাগমেন্টস আছে কিনা। আমরা তো যখন ম্যাগনিফাইং করব তখন বুঝতে পারবো। The result is expressed percentage is called deconvolution count, আমরা তখন অনেকগুলো কাউন্ট করে সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করব। In the figure is the above 20 the fabric is mercerized, the ratio of the two sets of data may be used to estimate the degree of mercerization। এখানে অনেকগুলো স্যাম্পল নিয়ে গড় করে আমরা দেখব। এটা একটা উপায় হতে পারে যে কি হচ্ছে আসলে, হয়েছে কিনা ঠিকঠাক। তো এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন this method is that the extent of deconvolution is influenced by the maturity of the cotton and the structure of the material and twist of the yarn and web of the cloth। দেখো এটা আসলে অনেকগুলো দ্বারা প্রভাবিত হতে পারে, যেহেতু এটা ভাঁজের উপর ভিত্তি করে, পেঁচের উপর ভিত্তি করে আমরা এটা করতেছি যে সোজা হয়েছে কিনা। সেটা সাধারণত কি যে ম্যাচিউরিটি, অর্থাৎ ম্যাচিউর কটন কিন্তু সোজা হবে। তো স্ট্রাকচার অফ দ্য ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে একটু ডিপেন্ড করছে, এবং টুইস্ট আমরা যদি কাপড় থেকে খুলে নেই সেক্ষেত্রে কিন্তু আমরা কি টুইস্ট দিব। তো টুইস্ট দেওয়ার ফলেই কিন্তু সেটা বাঁকা হতে পারে বা মোচড় খেতে পারে বা কনভলিউশন হতে পারে, সেই জন্য সেটা কিন্তু আবার প্রভাবিত করবে, অর্থাৎ তখন কিন্তু আমরা সঠিক রিডিংটা পাচ্ছি না। ওকে, তো এটা ছিল প্রথম সিম্পল টেস্ট, ডিকনভলিউশন টেস্ট। তারপরে যদি আমরা বলি ডিটারমিনেশন অফ সুয়েলিং ইন্ডেক্স। দেখো আমরা জানি যে সুইলিং মানে কি ফুলে ওঠা। তো বলা হচ্ছে যে দেখো এখানে কি বলছে যে আনটুইস্টিং নাম্বার অফ এ সিঙ্গেলিয়ান ক্যান রিলিয়েবল মিনস ফর এস্টিমেটিং ডিগ্রি অফ সুইলিং অফ সেলুলোজ নন পোলার লিকুইড সাচ এস কার্বন টেট্রাক্লোরাইড বেনজিন। এ স্ট্রং অ্যালকালি সলিউশন এন্ড কার্বন কি ক্যাডক্সেন যেমন ক্যাডমিয়াম ইথিলিন ডায়ামিন 0.3% অলসো causes large amount of untwisting and this is method that yarn together and with। অর্থাৎ আমরা যখন কি করব, সুয়েল করব, অর্থাৎ কোনো সলিউশনে চুবাবো, তখন কি সেটা টুইস্ট থাকলে সেটা আনটুইস্টিং হয়ে যাচ্ছে। তো সুয়েলিং ইন্ডেক্সটা আমরা মেজার করতে পারি যে আমরা জানি মার্সারাইজেশনের ফলে সুয়েলিং কি ইন্ডেক্স ইনক্রিজ হয় এই ডিগ্রি অফ দ্য মার্সারাইজেশন। তাহলে সুয়েলিং ইন্ডেক্সটা কত হচ্ছে সেটা অনুসারে আমরা মার্সারাইজেশনটা দেখব। তাহলে সুয়েলিং ইন্ডেক্সটা কিভাবে? আনটুইস্টিং নাম্বার অফ সলভেন্ট বাই টুইস্টিং নাম্বার অফ ওয়াটার, অর্থাৎ সলভেন্টে আমরা দেখবো এবং ওয়াটারে আমরা দেখবো, দেখে একটা ইয়ানকে নিয়ে বা কোনো কিছু ফাইবারকে ইয়ানকে নিয়ে সাধারণত, তাহলে দুটোর পার্থক্য থেকে আমরা যেটা পাবো সুইলিং ইন্ডেক্স, অর্থাৎ কতটুকু সেখানে টুইস্টিং থেকে আনটুইস্টিং হয়েছে বা কতটুকু ফুলে উঠেছে। সুইলিং মূলত ফুলে ওঠা, তাহলে দুটোর পার্থক্য থেকে আমরা যেটা পাবো সেটাকে আমরা ডিগ্রি বলতেছি। কিসের ডিগ্রি বলতেছি? সুইলিং ইন্ডেক্স ডিগ্রি বলছি। দেখো
সলভেন্টে আমরা মনে করি দুটো পাত্র আছে, দুটো পাত্রতে একটা সলভেন্ট আছে, একটা ওয়াটার আছে। আমরা ফাইবারটাকে চুবাইছি, স্যাম ফাইবারকে চুবিয়ে দেখতেছি সলভেন্টে কতখানি মোটা হয়েছে, কতখানি ফুলেছে, ওয়াটারে কতখানি ফুলেছে। এই দুটোর পার্থক্য থেকে আমরা সোয়েলিং ইন্ডেক্স বের করি। তো এই সোয়েলিং ইন্ডেক্স যদি ইনক্রিজ করে তাহলে কি আমাদের স্যাম্পলটাও কি হবে, বেশি স্কার হবে, ব্লিচ হবে, মার্সারাইজড হবে, সরি। নাও এটা ছিল একটা বেঞ্জোফোরাইন টেস্ট রয়েছে একটা আমাদের, হ্যাঁ দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা ডিপলি ডাইড, একটা লেস ডাইড। বলা হচ্ছে in this method mercerized and unmercerized cotton sample are treated with in a 0.5% solution of benzofuran for 30 minutes at a boiling temperature. আমরা কি করছি, benzofuran নামক একটা মার্সারাইজ এবং আনমার্সারাইজ স্যাম্পলকে benzofuran নামক একটা ডাই দিয়ে আমরা 30 মিনিট কি করছি, বয়েল করতেছি। The treated samples are then washed, dried and compared visually or spectrophotometrically। দেখবো the mercerized sample is always more deeply dyed than unmercerized. So, however, recommended that the standard swatch be calibrated so that the actual degree of the mercerization can be assured. তাহলে কি, যেটা মার্সারাইজ সেটা কি বেশি ডাইট ধরবে, এভাবে পড়তে পারি। Sodium hydroxide spotting test, যে in this method the undyed fabric is spotted with 30% solution of the caustic soda, sodium hydroxide যেটা, and then both mercerized and undyed spotted fabric samples are dyed with a benzofuran. And using this fabric fully merced, there is will not an evident। দেখো আমরা কি করছি, এরকম 30% কাস্টিক সোডা দিয়ে একটা ইয়ে করছি, করার পর সেটাকে বেঞ্জোফোরাইন স্যাম্পলে চুবাচ্ছি, চুবানোর পর দেখতেছি যেটা মার্সারাইজ স্যাম্পল সেখানে কোনো প্রকার দাগ পড়বে না, কিন্তু যেটা আনমার্সারাইজ স্যাম্পল বা মার্সারাইজেশন হয়নি সেটাতে এরকম দাগ পড়বে। তো এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড স্পটিং টেস্ট বলছি আমরা। স্টেইনিং টেস্ট, এইরকম দাগ পড়বে। আবার বলা হচ্ছে যে দ্য ফাইবার ইজ ইমার্স ইন আয়োডিন সলিউশন। আমরা জানি কি প্রথমের দিকে দেখেছিলাম, মনে আছে কিনা এই স্লাইডের, যে আয়োডিন শোষণ ক্ষমতা বেড়ে যায়, যে ইন দিস ফাইবার আয়োডিনের কি করছি, ইমার্স ইন আয়োডিন সলিউশন 20 গ্রাম 100 মিলিতে দিয়ে স্ট্যান্ডার্ড কেআই সলিউশনে ফর 3 মিনিট এন্ড রিন্স থ্রোলি এন্ড মার্সারাইজ কটন ইজ স্টেন ব্লুইশ ব্ল্যাক এন্ড আনমার্সারাইজ কটন রিমেইন হোয়াইট। কারণ যখন মার্সারাইজেশন ঘটবে তখন আয়োডিনের সাথে বিক্রিয়া করে আমাদের কি হচ্ছে, তখন সেখানে এরকম দাগ পড়তেছে, ফোঁটা পড়তে পারে বা দাগ পড়তে পারে, এরকম ব্লু দাগ পড়তে পারে। কিন্তু যেটা আনমার্সারাইজ সেখানে কোনো দাগ পড়ছে না, কারণ সেটা তো আয়োডিন শোষণই করছে না। সো এইভাবে স্টেইনিং টেস্টের মাধ্যমে আমরা বিচার করতে পারি। নাও দ্য মোস্ট কমনলি ইউজড মেথড বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার বা ব্যান। দেখো সূত্রটা লক্ষ্য করো মাঝখানে, যে বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার ব্যান ইজ ইকুয়াল টু বেরিয়াম হাইড্রোক্সাইড absorbed by mercerized cotton, barium hydroxide absorbed by unmercerized cotton। তাহলে আমরা কি নির্ণয় করতে হবে, বেরিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা নির্ণয় করতে হবে, যেটা মার্সারাইজ একই পরিমাণ অর্থাৎ একই গ্রাম একই ইউনিট অর্থাৎ 5 গ্রাম হলে 5 গ্রাম অর্থাৎ সমান পরিমাণ মার্সারাইজ কটন দিয়ে হলো খেলো, আরেকটা হচ্ছে আনমার্সারাইজ কটন খেলো, সেই দুটোর পার্থক্যটাকে আমরা বলতেছি বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার অর ব্যান। বলা হচ্ছে the degree of mercerization can be measured by this test, the ability of mercerized cotton fiber absorb more iodine and dyes moisture, alkali and etc. and undergo oxidation or hydrolysis and increased rates of the unmercerized cotton has been developed and visual method অনেকগুলো দেখেছি আমরা। The most successful method consisting measuring the preferential absorption of barium hydroxide for a dilute solution of mercerized cotton by dilute solution of mercerized cotton. The extent of the absorption is more than by কি বলা হচ্ছে, extent of this absorption is more than by the unmercerized cotton but the same condition। একই কন্ডিশনে তাহলে কি করব, দুটো ফাইবারকে আমরা ট্রিট করব কি দিয়ে, বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, যে বেশি নিবে সেটা বেশি। Thus the ratio multiply by 100 and is known as the barium activity number or Biotra number। তাহলে কি, বা বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার সাধারণত মেজার করা হয় এটিসিসি ম্যাট্রিক্স মেথড 1998, তোমরা দেখে নিতে পারো। সো 1 গ্রাম মার্সারাইজ এন্ড আনমার্সারাইজ কটন ইয়ার্নস আর ইচ কাট ইনটু স্মল পিসেস এন্ড ড্রাইড ওভার এ ফসফরাস পেন্টাঅক্সাইড 5 আওয়ার্স দিয়ে ড্রাই করব আমাদের ইয়েতে, অর্থাৎ কোনো ময়েশ্চার এগুলো না থাকে, দ্যাট কন্ডিশন এন্ড 65% রিলেটিভ হিউমিডিটি থেকে, তাহলে তো ময়েশ্চার থাকছে মানে নরমালি, and 31 ডিগ্রি বিফোর টেস্টিং and consequently treated with 30 মিলি 0.5 and barium hydroxide solution in a conical flux। দেখো কি বলছি, সিম্পলি বোঝার চেষ্টা করো, বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়ে
মার্সারাইজ কটন এবং আনমার্সারাইজ কটন আমরা কি করব, ট্রিটমেন্ট করব। তাহলে আমরা দেখব যে কে কতখানি বেরিয়াম হাইড্রোক্সাইড নিতেছে, সেটা রেশিও। ওকে, তো এখন বেরিয়াম হাইড্রোক্সাইড কে কতখানি নিতেছে এটার ওজন তো আর সেভাবে মাপতে পারতেছি না, সেজন্য আমাদের যেটা করতে হবে টাইট্রেশনে যেতে হবে। সেজন্য আমরা প্রথমে কি করব, সেম ওজনের সেম কন্ডিশনে ট্রিটমেন্ট করা দুটো মার্সারাইজ কটন এবং আনমার্সারাইজ কটন নিব, নিয়ে আমরা কি করব, সেটাকে 30 মিলি কতটুকু 0.25 এন নরমাল বেরিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে ইন একটা 100 মিলি কনিক্যাল ফ্লাক্সে টাইট্রেশন করব। ওকে, so after 2 hours the 10 milli of the solution, 2 ঘন্টা পরে আমরা কি করব, স্যাম্পলটাকে উঠিয়ে ফেলবো। 10 milli of the solution titrates against 0.1 n normal hydrochloric acid, a blank is run without any sample. So from the এখানে b and u যদি আমরা একটু ইন্ডিকেট করার চেষ্টা করি, একটু আঁকার চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে এটা একটা এটা একটা বুরেট বা কি বলে এটাকে, হ্যাঁ। তো এখান থেকে কি হচ্ছে, ফোটায় ফোটায় পড়বে আমাদের এখানে। এখানে আমাদের একটা 100 মিলি কনিক্যাল ফ্লাক্স রয়েছে। তো সেই কনিক্যাল ফ্লাক্সে কি রয়েছে, এখানে আমাদের যে ফাইবারটা ধোয়া, অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইড ধোয়া, বেরিয়াম হাইড্রোক্সাইডের এখানে ছিল, এখানে ফাইবারটা ছিল, সেটাকে উঠিয়ে নিয়েছি জাস্ট। এখন 2 ঘন্টা পরে, তো তারপরে আমরা কি করছি, এটা বুরেট পিপেট থাকছে, এখানে আমার কি থাকছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl থাকছে। ওকে, এখন আমরা যদি একটু মান দেই যে B, S and U being the titration readings and the blank mercedes and unmercedes sample and respectively the barium activity number is B minus S, যে এটা প্রথমে কতটুকু ছিল, তারপর কতটুকু গেল, ঠিক আছে, কতটুকু লাগছে, তো সেটাকে আমরা বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার বলছি। দেখো প্রথমে আমাদের কি করছি, আমরা প্রথমে আগের স্লাইডে যদি আবার একটু যাই, তাহলে যেটা হচ্ছে, প্রথমে স্যাম্পল নিলাম 100 মিলি কনিক্যাল ফ্লাক্সে, আমরা কি নিলাম, স্যাম্পলটা নিলাম, নিয়ে ট্রিটমেন্ট করলাম। 2 ঘন্টা পর আমরা কি করছি, 10 মিলি সলিউশনকে আমরা টাইট্রেশন করছি, অর্থাৎ এখানে যে স্যাম্পলটাকে ট্রিটমেন্ট করলাম সেটা 10 মিলি আছে, তাই না। 10 মিলি স্যাম্পলটাকে আমরা কি, এটা কতখানি, 10 মিলি ইউ, 10 মিলি স্যাম্পলটাকে টাইট্রেশন করছি HCl দিয়ে, অর্থাৎ এটাকে নিউট্রালাইজ হতে, অর্থাৎ এটার ইন পয়েন্ট আসতে, টাইট্রেশন স্যাচুরেশন হতে কতটুকু HCl লাগতেছে এখান থেকে। এখানে মনে করো কতটুকু আছে, মনে করো 20 মিলি আছে, তাহলে 20 মিলি থেকে 2 মিলি লাগতে পারে, 3 মিলি লাগতে পারে, কতটুকু লাগতেছে সেটা আমরা মেজার করব। এবং এখানে এই যে বি বলতেছে ব্ল্যাঙ্ক স্যাম্পলের জন্য একটা চালাইতে হবে, যে ব্ল্যাঙ্কের ক্ষেত্রে কতটুকু লাগতেছে আর আমার স্যাম্পলের ক্ষেত্রে কতটুকু লাগতেছে, আর এটা তো 10 মিলি। তো এখন আমরা যখন ব্ল্যাঙ্ক চালাবো, অর্থাৎ এখানে কি শুধুমাত্র সলিউশন থাকবে, বেরিয়াম হাইড্রোক্সাইড সলিউশন থাকবে, কারণ এখানে তখন কোনো ফাইবার থাকবে না। সো এটা একটা রিডিং দিবে অনলি বেরিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, ফাইবার চুবানো না অবস্থায়। তারপরেরটা কি, ফাইবার চুবিয়ে ফাইবারটা উঠানোর পর এখানে করব। তাহলে যেটাতে ফাইবারটা চুবাবো সেখানে কি ফাইবারের ইয়েটা চলে যাবে, যে মানটা, বেরিয়াম হাইড্রোক্সাইড ফাইবার কিছু অ্যাবজর্ব করবে। তার মানে কি, সহজভাবে যদি আমি বলি, তার মানে হচ্ছে আমাদের একটা, দুইটা পট, তিনটা পট, প্রত্যেকটা পটেই সমান সংখ্যক বেরিয়াম হাইড্রোক্সাইড আছে। এখানে প্রথমটাতে কোনো স্যাম্পল দেইনি, দ্বিতীয়টাতে স্যাম্পল দিয়েছি, তৃতীয়টাতে স্যাম্পল দিয়েছি। এটা মার্সারাইজ কটন, এটা আনমার্সারাইজ কটন, ডান। এখন টাইট্রেশন করব কি দিয়ে, আবার যদি ক্লিয়ার, টাইট্রেশন করব কি দিয়ে, HCl দিয়ে। ওকে, ধরে নিলাম এটা 10 মিলি, এটা 10 মিলি ইউজ করছি, এখান থেকে 10 মিলি নিলাম প্রথমে, যেটা কোনো কিছু নাই। তারপর উপর থেকে HCl দিয়ে আমরা কি করছি, টাইট্রেশন করছি। তো টাইট্রেশন করলে এখানে একটা মান পাবো ব্ল্যাঙ্ক, সেজন্য সেটার মানটাকে বি মনে করো, কতটুকু পেলাম, 2 মিলি পেলাম, ডান। তারপরে আমরা কি করছি, আমাদের যে মার্সারাইজ স্যাম্পলটা আছে, সেই মার্সারাইজ স্যাম্পলটাকে আমরা কি করছি, এখানে ট্রিটমেন্ট করছি, সেটার জন্য একটা মান পাবো, সেটাকে মনে করলাম এস। এবং আনমার্সারাইজ স্যাম্পলের জন্য আবার ট্রিটমেন্ট করলাম, কারণ প্রত্যেক এই দুটো কি ভিন্ন ভিন্ন পরিমাণ বাইরিয়াম হাইড্রোক্সাইড অ্যাবজর্ব করবে, তাই না। তাহলে ভিন্ন ভিন্ন পরিমাণ বাইরিয়াম হাইড্রোক্সাইড অ্যাবজর্ব করলে সেখানে এইখানে বেরিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কমে যাবে, কারণ এখানে যে ঘনমাত্রা ছিল বেরিয়াম হাইড্রোক্সাইডের এটা তো ঠিকই আছে, কিন্তু এই দুটোতে বেরিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা
কমে যাবে। তো যখন এই দুটোতে বেরিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কমে যাবে তখন সেই পার্থক্যটা আমরা পাচ্ছি। তাহলে একটা ব্ল্যাঙ্ক স্যাম্পলের মান পাচ্ছি, একটা স্ট্যান্ডার্ড অর্থাৎ যেটা আমরা মার্সারাইজ করছি সেটার মান পাচ্ছি, আর একটা যেটা আনমার্সারাইজ সেটার মান পাচ্ছি। কত মিলি পাচ্ছি। তারপরে বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বারটা আমরা এইখান থেকে বের করব। বি মাইনাস এস ব্ল্যাঙ্ক থেকে স্ট্যান্ডার্ড মাইনাস বি বাই আনমার্সারাইজড গুণ করলে 100% দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা বলতেছি বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার। ওকে, হোপফুলি বুঝতে পেরেছো, না বুঝলে আবার বুঝাবো। So appropriately large number of conditioned samples are taken into consideration the moisture regain of the sample. Moisture regain is 10 and conditioned 1 to 1 gram in the bone cotton etc. So barium activity number সাধারণত কত হয় 150 থেকে 160 বা এরকম হয়ে থাকে। তাহলে আমরা কি করছি, মার্সারাইজ কটন কতটুকু বেরিয়াম অ্যাক্টিভিটি নিচ্ছে এবং আর মার্সারাইজ, এটাও সময় শেষ হচ্ছে রে ভাই, ঠিক আছে 10 মিনিটে শেষ করব। আনমার্সারাইজ কটন কতটুকু নিচ্ছে সে দুটো মিলে আমরা বের করছি। তাহলে এই যে কতটুকু নিচ্ছে সেটাই আমরা টাইট্রেশন করে বের করছি। ওকে, নাও দ্য নেক্সট ডিটারমিনেশন, সময় নেওয়া যাবে না। ডিটারমিনেশন অফ লাস্টার। ডিটারমিনেশন অফ লাস্টারটা কিভাবে করছি আমরা, যে লাস্টারটা কি, আলোক রিফ্লেকশন ক্ষমতা, অর্থাৎ যত রাউন্ড হবে আলোক রিফ্লেকশন ক্ষমতা বেড়ে যাবে। সো আমরা আলোক রিফ্লেকশনটা মেজার করব। সো মাইক্রোস্কোপে যদি আমরা ক্রস সেকশনটা দেখি তাহলে কিন্তু আমাদের যে রিফ্লেকশনটা সেটা আমরা বুঝতে পারবো যে যত বেশি রাউন্ড হবে তত হবে। বিফোর মার্সারাইজেশন কি সাধারণত এব্রো থেব্রো থাকবে, কিন্তু আফটার মার্সারাইজেশন দেখবো আমরা কতটুকু রাউন্ড হয়েছে সেটা। সো দ্যাট ক্যান বি মেজার্ড এস এ টু এক্সিস এ এন্ড বি, আমরা এ বি তে ভাগ করতে পারি, এন্ড রেশিও এ বাই বি যখন আমরা রেশিও করব, আনমার্সারাইজ কটন ইজ 2.2 থেকে 2.6, বাট মার্সারাইজ কটনের ক্ষেত্রে 1.6 থেকে 1.5। ভেরি সিম্পল, একটু বোঝার চেষ্টা করি যে আমরা যখন এরকম ডাইমেনশন এরিয়া ক্ষেত্র বের করব, যে এ বাই বি দুটোর ইয়ে করব, সরি দুটোর রেশিও বের করব, সেই রেশিওটা কি মার্সারাইজ কটনের ক্ষেত্রে কম হবে কিন্তু আনমার্সারাইজের ক্ষেত্রে বেশি হবে, কারণ এব্রো থেব্রো যখন এটা আরো বেশি রাউন্ড হবে এই মানটা তত কমে যাবে, তখন এ বি দুটোই সমান হবে, তাই না? এ এবং বি, এই লাইন এবং এই লাইন যখন সমান হবে 1/1 তখন তো 1 হবে, তাই না? কিন্তু এই লাইন যখন 5, এই লাইন যখন 2, এই লাইন যখন 10, এই লাইন যখন 2, তাহলে 5। ওকে, এরপরে রয়েছে আমাদের যেটা, সেটা হচ্ছে এক্স-রে অ্যানালাইসিস। এই এক্স-রে অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা যেমন মানুষের ইয়ে করতে পারি, এক্স-রে অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা ফাইবারের মরফোলজিটা দেখতে পারি, যে কোথায় কি কি চেঞ্জ হলো, সেই চেঞ্জ গুলি দেখতে পারি। যে এক্স-রে ফটোগ্রাফি অফ এ নেটিভ সেলুলোজ আনমার্সারাইজ যেটা, and reveals the presence of two arc losses and together inside the prominent 0.200 arc in case of the completely mercerized, অর্থাৎ আমাদের যেমন হাড়গোড় দেখা হয় তো আমরাও সেভাবে ফাইবারের কি অবস্থা সেগুলো অ্যানালাইসিস করে মরফোলজিটা অ্যানালাইসিস করে করতে পারি। এবং সর্বশেষ যেটা রয়েছে ইনফ্রারেড অ্যানালাইসিস, যে ডিটারমিনেশন অফ ইনফ্রারেড ক্রিস্টালাইনিটি ইন্ডেক্স অফ ডিফারেন্ট ওয়েভলেন্থস এর ক্ষেত্রে বা ইউজুয়াল এ লাইন টেকনিক ক্যান বি ইউজ সেলুলোজ টু, আমরা সাধারণত যখন মার্সারাইজেশন করি ব্লিচিং করি সেই ক্ষেত্রে কিন্তু সেলুলোজ 1 সেলুলোজ 2 এগুলো তৈরি হয়, সোডা সেলুলোজ তোমরা পড়ে থাকবে। সো these are considered to ratio and reliable index and rapid method of estimation of degree mercerization develop IR diffuse reflection technique. তো IR deflection এর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পারি। সর্বশেষে যদি এই ছিল আমাদের মেথড গুলো, আমাদের যে রিফ্লেকশন অর্থাৎ মার্সারাইজেশন ইফেক্ট মেজার করার, তো সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার। নাও আমরা শেষের দিকে চলে এসেছি, ফলস অফ ব্লিচিং করে শেষ করব। যে ফলস অফ ব্লিচিং গুলি কি কি, ফলস গুলি কি কি, সেটা হচ্ছে হার্শ ফিলিং। হার্শ ফিলিংটা কি, যখন হাইপোক্লোরাইড ব্লিচিং করব তখন আমার ক্যালসিয়াম কার্বনেট ফেব্রিকের উপর জমা হবে, তো জমা হলে সেটা কি খসখসে লাগবে, সেটাকে আমরা হার্শ ফিলিং বলছি। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখন এটার কিভাবে অ্যাসিড শাওয়ারিং করলে আমাদের হার্শ ফিলিংটা চলে যায়। তো অ্যাসিড শাওয়ারিংটা কিভাবে করব, সেটা হচ্ছে যে ইয়ের মাধ্যমে করব, যে কি যখন আমরা অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করব তখন সেটা কি সলিউবল ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে, সেটাকে আমরা বলতেছি অ্যাসিড শাওয়ারিং। তাহলে ব্লিচিং এর একটা ফলস হচ্ছে হার্শ ফিলিং, কেন হয়, হাইপোক্লোরাইড দিয়ে ব্লিচিং করার কারণে। ওকে, তো সেটা রেমেডি কি, অ্যাসিড শাওয়ারিং করলে, অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলে সেটা ক্যালসিয়াম কার্বনেটটা সলিউবল ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত হয় এবং সেটা তারপর ধুলে চলে যায়। ওকে, এটা ছিল প্রথম সমস্যা এবং সমাধান। দ্বিতীয় ক্লোরামিন রিঅ্যাকশন, যেটা আমরা জানি যে আমরা সাধারণত পারক্সাইড দিয়ে যখন করি তখন কি হাইপোক্লোরামিন আয়ন সৃষ্টি হয়, সেই আয়নটা কি করছে যে প্রোটিনের সাথে বিক্রিয়া করে ক্লোরামিন তৈরি করতেছে, সেই ক্লোরামিনটা আবার কি করছে এনসিএল যেটা ক্লোরামিন তৈরি করছে সেটা আবার কি করছে পানির সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করছে, যেটা ফেব্রিকের স্ট্রেংথ ইয়ে করছে এবং ইয়েলো তৈরি করছে, যেটা হচ্ছে ব্লিচিং এর আরেকটা ফলস।
তো এটা কিভাবে সমস্যার সমাধান? অ্যান্টিক্লোড ট্রিটমেন্ট, অর্থাৎ ক্লোরিনটা যেন এখানে থাকতে না পারে। ক্লোরিন না থাকলেই বা এগুলো কোনো কিছু গঠিত হচ্ছে না, অর্থাৎ HCl ও গঠিত হচ্ছে না। অর্থাৎ যে কোনো ভাবেই হোক HCl টা ফরমেশনটা, ক্লোরামিন রিঅ্যাকশনটা ঘটতে দেওয়া যাবে না। ওকে, তারপর ইনকমপ্লিট এন্ড আনইভেন ব্লিচিং। বিষয়টা হচ্ছে কোথাও কোথাও কালার গুলো উঠে গেছে মনে করো, কোথাও কোথাও যায় নাই। তো কেন হয়? ফর ইউজিং ইনসাফিসিয়েন্ট ব্লিচিং কেমিক্যালস এন্ড আনকন্ট্রোলড টেম্পারেচারের কারণে। কিভাবে করতে হবে? তাহলে সাফিসিয়েন্ট কেমিক্যাল শুড ইউজ করতে হবে, টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। যদি মনে করো এখানে লাগবে 10 গ্রাম, তুমি দিছো 5 গ্রাম, তাহলে যেটা হবে ওভার ব্লিচিং। আবার মাঝে মাঝে কি হয়, আমাদের কেমিক্যাল এক্সেস হয়ে যায়, তখন আবার কি হয়ে যায়, ওভার ব্লিচিং হয়ে যায়, যে একেবারে ফেব্রিক সহ ড্যামেজ হয়ে যায়। তো সেখানে সাফিসিয়েন্ট কেমিক্যাল ইউজ করতে হবে। উইকেন দ্য ফেব্রিক। কেন উইকেন হয়? সাধারণত অনেক সময় ধরে চারালে, যে প্রলং স্টে ইন দ্য সানলাইট কোজেস উইকেন অফ দ্য ফেব্রিক এন্ড ইনকারেক্ট কারেকশন অফ দ্য সলিউশন। তো অনেক সময় ধরে যখন আমরা মেশিন চালাই তখন সাধারণত এই প্রলং উইকেন বা ফেব্রিক এই কন্ডিশন গুলো ঘটে। এটা রিমুভ করতে হবে, যে প্রপার ব্লিচিং টাইম এবং সানলাইট থেকে ইয়ে করতে হবে এবং অল্প সময় চালাতে হবে। অ্যালকাইলিটি সাধারণত আমরা কি করতে পারি? ডিস্ট্রয় দ্য অ্যালকালিনিটি মে বি ইউজ অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা সাধারণত সব ক্ষেত্রেই কি নিউট্রালাইজেশন করে থাকি। তো এটা সাধারণত নিউট্রালাইজেশন করতে হবে। রেসিডুয়াল পারক্সাইড, এটা একটা সমস্যা, যে পারক্সাইড যেহেতু আনস্টেবল, সেজন্য আমরা পারক্সাইড স্টেবিলাইজার ইউজ করি। তো এই পারক্সাইড স্টেবিলাইজার থাকার কারণে তখন আবার এই রেসিডুয়াল পারক্সাইডটা যায় না, সেজন্য আমাদের তখন কি ইউজ করতে হয়? পারক্সাইড কিলার ইউজ করতে হয়, ফ্যাক্টরিতে যারা কাজ করছো। তো এই পারক্সাইড কিলার ইউজ করে এটাকে মারতে হয়। যদি এই রেসিডুয়াল পারক্সাইডটা থাকে তাহলে সেখানে কি সেই জায়গায় ডাইং হবে না, শেড ভেরিয়েশন হবে। তো সেটাকে রিমুভ করতে হবে, অর্থাৎ পারক্সাইড কিলার দিয়ে রিমুভ করতে হবে। শেষে যেটা দেখবো যে আয়রন স্টেন, সাধারণত ফেব্রিকের উপর দেখবা যে ফেরাস অথবা ফেরিকের লাল লাল দাগ পড়ে, লোহার দাগ পড়ে, সেটাকে আমরা বলতেছি আয়রন স্টেন। এটা কি জন্য পড়ে? পানির হার্ডনেস বা যদি হয়, বা পানিতে যদি ফেরাস বা আয়রনের পরিমাণ থাকে, সেই ক্ষেত্রে সাধারণত হতে পারে। এইটা সম্পূর্ণ চ্যাপ্টারটা নেওয়া হয়েছে এসআর কেমিক্যাল কি কেমিক্যাল টেকনোলজি এন্ড প্রি ট্রিটমেন্ট প্রসেস অফ টেক্সটাইল বাই এসআর কর্মকারের বই থেকে, সেখান থেকে তোমরা দেখতে পারো। সো আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে, তো আমি যদি একটু রিভিউ চলে যাই, সেটা হচ্ছে প্রথম থেকে, আমি 2 মিনিটে শেষ করব। ওকে, প্রথমটা ছিল আমাদের যে কি, যে এস্টিমেশন অফ ব্লিচিং ইফেক্টটা আমরা কিভাবে এস্টিমেট করব? প্রথমত রিফ্লেক্টেন্স মেজার করে মেশিনে, আরেকটা হচ্ছে হোয়াইটনেস মেজার করে। হোয়াইটনেসটা, রিফ্লেক্টেন্সটা কত পার্সেন্ট হয়? সাধারণত 80 থেকে 86% আপ টু 90% হলে রেঞ্জের ভিতরে। হোয়াইটনেসটা কি করব? হোয়াইটনেসটা প্রত্যেকদিন 1 সপ্তাহ রেখে দিব, গিয়ে গিয়ে চেক করব যে আসলে হোয়াইটটা থাকছে কি থাকছে না। মার্সারাইজেশন ইফেক্ট চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এখানে কি কি করব, আমি এখানেই বোঝানোর চেষ্টা করছি সবগুলো। যে প্রথমত হচ্ছে মাইক্রোস্কোপিক বা ডিকনভলিউশন টেস্ট, যে কোনো প্রকার কোনো ভাঁজ ভাঁজ থাকবে না, কনভলিউশন থাকবে না, সোজা হবে সেখান থেকে। দ্বিতীয়টা হচ্ছে যে সুইলিং ইন্ডেক্স, অর্থাৎ যদি ফাইবারটা মার্সারাইজেশন হয় তাহলে সেটা ফুলে যাবে, সুয়েল হবে, রাউন্ড শেপ হবে, সুয়েল হবে, অর্থাৎ দ্রুত সুয়েল হবে, তাহলে সেটা আমরা মেজার করব দুটো সলভেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে একটা যে কোনো সলভেন্ট, আর একটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে। দুটোর ক্ষেত্রে কতটুকু সুয়েল করছে সেটার মেজার করব। তারপরে রয়েছে বেঞ্জোফোরাইন টেস্ট, মানে হচ্ছে যে দেখো বেঞ্জোফোরাইন যেটা মার্সারাইজ কটন, সেখানে কি বেঞ্জোফোরাইন ডাইটা ধরবে, ডিপলি ডাইড হবে, লেস ডাইড হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড স্পটিং টেস্টের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করে বেঞ্জোফোরাইন দিয়ে ডাই করব, যেটা মার্সারাইজ স্যাম্পল সেটার ক্ষেত্রে কোনো স্পট পড়বে না, আনমার্সারাইজের ক্ষেত্রে স্পট পড়বে। স্টেনিং টেস্টের ক্ষেত্রে আমরা একই কাজ করব, যে আয়োডিন দ্বারা বিক্রিয়া করব। আয়োডিনের বিক্রিয়ার ফলে আমরা জানি মার্সারাইজ স্যাম্পলে আয়োডিন অ্যাবজর্ব করে, যার ফলে সেখানে দাগ পড়বে, কিন্তু আনমার্সারাইজ স্যাম্পলে দাগ পড়বে না। তারপরে বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার, সবচেয়ে বোঝার জন্য এটা দরকারি, যে বেরিয়াম অবজার্ভ হলো, বেরিয়াম হাইড্রোক্সাইড কতটুকু মার্সারাইজ কটন অবজার্ভ করলো, সেম অ্যামাউন্টের কটন, এবং বেরিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আনমার্সারাইজ কটন অবজার্ভ করলো। এই দুটো রেশিওকে আমরা বলতেছি বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার। কিভাবে নির্ণয় করব? একই গ্রাম স্যাম্পল একইভাবে ট্রিটমেন্ট করে, একই বেরিয়াম সলিউশন দ্বারা ট্রিটমেন্ট করব, করে সেই সলিউশনটাকে আমরা কি টাইট্রেশন করব, তাহলে জানতে পারবো যে কোন মার্সারাইজ কটন কতটুকু বেরিয়াম হাইড্রোক্সাইড খেলো, আর বেরিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আনমার্সারাইজ কটন কতটুকু বেরিয়াম হাইড্রোক্সাইড খেলো। এই দুটো রেশিও থেকে আমরা কি করব, সহজেই বেরিয়াম হাইড্রোক্সাইড নাম্বারটা বের করতে পারবো। তারপরে যেটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড ডিটারমিনেশন অফ লাস্টার আমরা বের করব, যে কতটুকু হয়েছে সারফেসটা, যে কত রাউন্ড হয়েছে, যত ক্লিয়ার ইউনিফর্ম হবে তত আমাদের মার্সারাইজেশন। এছাড়াও এক্স রে অ্যানালাইসিস এবং ইনফ্রারেড অ্যানালাইসিস রয়েছে। সর্বশেষ আমাদের যে প্রবলেমস গুলি, হার্শ ফিলিং, খসখসে লাগবে, অ্যাসিড শাওয়ারিং করে চলে যাবে, ক্লোরামিন ইয়েলোনেস হয়ে যাবে, অ্যাসিড উৎপন্ন হবে, এন্টিক্লোড ট্রিটমেন্ট করতে হবে। আর এগুলো কমন কিছু প্রবলেম, যেমন আনকমপ্লিট ব্লিচিং, উইকেন অফ দ্য ফেব্রিক রেমিডিস।
এক্সেট্রা, এবং সর্বশেষ আয়রন স্টেন। তোমরা 1 মিনিট সময় পাবা, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আজকে আর বাড়াবো না আমরা। স্যার আমার একটা প্রশ্ন আছে।